নমস্কার, শুরু করছি অনুষ্ঠান ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত দাকে স্বাগত জানাবো। এবার যে খবর নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিএ প্রসঙ্গ নিয়ে আরও একবার বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে যখনই ভোট সামনে আসে তখনই সিএ নিয়ে চর্চা বিজেপি শুরু করে। পাশাপাশি বিজেপির পাল্টা দাবি যে এই সিএ নাগরিকদেরই সুবিধা করে দেবে। আমি এই বিষয়টা নিয়ে জনতার কাছে আসবো। এই যে বারবার করে দাবি এবং পাল্টা দাবি আসছে, এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? মুখ্যমন্ত্রী বলছেন যে ভোট এলে সিএ এর কথা বিজেপি তোলে, বিজেপি বলছে নাগরিকদের সুবিধা করে দেওয়ার জন্য। এর মাঝামাঝি কি কোনো গ্রে এরিয়া রয়েছে, কি বলবেন? না, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা তো ঠিকই বলছেন, আমি তার সাথে একমত। আমি কি বলবো, এই যে 2014 সালে মানে প্রথম এই যে আইনটা, সেটা তো হয়েছিল 50-এর দশকে, কিন্তু এই যে সংশোধন করাটা 2014 সালে নরেন্দ্র মোদী আইনটা করছেন। এখন হয়ে গেল 2025, তাহলে এখনো পর্যন্ত এটা কিন্তু কার্যকর হয়নি। এবং যেই ভোট এসে গেছে, এখন আবার ইস্যুটা ক্যাবিনেটে উত্থাপন করা হচ্ছে এবং 10 বছর এটা সময় দেওয়া হচ্ছে, মানে অ্যাপ্লিকেশন, মানে আবেদনপত্র জমা দেওয়ার। তার মানে এটা কি? তার মানে এবং এখানে তো যেটা বলা হয়েছিল আইনে, সেটাই বলা হচ্ছে যে যারা মুসলিম নয়, অনুপ্রবেশকারী তারা নয়, অর্থাৎ আফগানিস্তানে, বাংলাদেশে, পাকিস্তানে, মানে তারা হিন্দু, তারা জৈন, তারা শিখ, অন্যান্য যে সমস্ত আমাদের দেশে মাইনরিটি, এবং তারা অন্যান্য দেশ থেকে যদি চলে আসেন, তাদের সমস্ত ব্যবস্থা করা হবে। আমাদের দেশে তারা যে চলে এসেছেন এবং তাদেরকে কিন্তু বিতাড়ন করা হবে না। এখন এইটা কিন্তু একটা প্রচারের বিষয়। এটা কিন্তু মনে রাখতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলছেন, যে ভোটের সময় এখন প্রত্যেকটা রাজ্যে বলা হচ্ছে যে অনুপ্রবেশকারীদের ধরে ধরে ক্যাম্প তৈরি করা হবে। তো এখন সেই ক্যাম্পটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পশ্চিমবঙ্গে ক্যাম্প আমি হতে দেব না। তাহলে কি হচ্ছে? তাহলে দুটো এক্সট্রিম পজিশনিং, হিন্দু এবং মুসলমান ভোটটাকে মেরুকরণ করার জন্য, এটা বিজেপি তার যে হিন্দু ভোটটাকে কনসলিডেট করার জন্য, যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের জন্য অনুপ্রবেশকারীদেরকে বিদায় করতে দিতে চাইছে না। অতএব ওহে হিন্দু জনসমাজ, তোমরা বিভক্ত হয়েও না, তোমরা মমতা, কিছুটা সিপিএম, কিছুটা কংগ্রেস, এসব না করে তোমরা একমাত্র বিজেপির কাছে চলে এসো। কারণ বিজেপি হলো আমার আর কোনো শাখা নাই, উই ডোন্ট হ্যাভ এনি ব্রাঞ্চ। হিন্দু ভোটের আমরা হলাম একচেটিয়া আধিপত্য, ঠিক আছে? আমাদের কোনো শাখা নাই। এখন এই আমাদের কোনো শাখা নাই এই জায়গাটায়, হ্যাঁ, আমাদের শুধু একমাত্র ব্রাঞ্চ, হেডকোয়ার্টার, এই জিনিসটা কি বিজেপি করতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুসলমান ভোটটা যেরকম মমতার করায়ত্ত, মানে তারা যত বেশি এটা বিজেপি করছে, আরও ইনসিকিওর হয়ে গিয়ে তারা শুধুমাত্র তৃণমূলের দিকে থাকছে। এটা তো সিপিএম নেতারাও স্বীকার করছে যে মুসলমান ভোট যেটা আমাদের ছিল, সেটা মমতার কাছে যে গেছে তো গেছে, ফিরে আর আসতে চায় না। সেলিমকে রাজ্য সম্পাদক করা হয়েছে, এটা সত্ত্বেও কিন্তু গতবারের নির্বাচনে আমরা দেখেছি। সুতরাং এই পরিস্থিতিটাতে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে ভোটের আগে এটা করা হচ্ছে, কিন্তু এটার মধ্যে একটা ক্যালকুলেশন আছে। বিজেপি যেটা করছে সেটা কিন্তু হঠাৎ আচমকা এটা করে ফেলছে তা না, এর মধ্যে একটা ডিজাইন আছে। এবং মমতাও সেটাকে কাউন্টার করে, মমতাও তার থেকে আবার রাজনৈতিক চরিতার্থ করতে চাইছে। এখন এটার কনসিকোয়েন্সটা কি হবে? এর আগের ভোটগুলোতে কিন্তু বিজেপি পারেনি, এবার কি পারবে? আমার মনে হচ্ছে যে মিস গভর্নেন্সের ইস্যুটাতে বিজেপি গুরুত্ব না দিয়ে, আমি দুর্নীতির ইস্যু বলছি না, আমি মিস গভর্নেন্স, মানুষ সুশাসন চায়। সুতরাং সেখানে তৃণমূল কংগ্রেস জেলায় জেলায় তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটাকে যে তুলে ধরার জন্য বিজেপির যে জেলাওয়ারি সাংগঠনিক ক্ষমতা, সেটা আমরা দেখতে পেলাম না। তার বদলে এই সব ইস্যুগুলো যে করা হচ্ছে, তাতে কিন্তু আমার মনে হচ্ছে আখের সুবিধাটা মমতার হয়ে যাচ্ছে। এখন এটা আমার অভিমত, হ্যাঁ। কিন্তু আমার মনে হয় যে এই বিধানসভাতেও দেখছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাচ্ছে। দুর্গাপুজোর পর বোঝা যাবে, যখন ভোটের প্রচারটা সত্যি সত্যি শুরু হবে, তখন বোঝা যাবে যে এই ইস্যুটা কার দিকে যাচ্ছে। একেবারে সেটা অবশ্যই সময় বলবে, এবং সেদিকে আমরা প্রত্যেকেই নজর রেখেছি। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আমরা বেশ কিছু খবর নিয়ে আজ আলোচনা করলাম, আপনারা শুনলেন যতটা বিশ্লেষণ। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভির পর্দায় রাত ৩, ৭ দিন।